চ্যাপ্টার ১৫৪ শেয়ারিং এক্সপেরিয়েন্স। ক্লাইনের চোখের দিকে তাকিয়ে ডান একটা গভীর শ্বাস নিল আর চেয়ারে হেলান দিয়ে বসল। তারপর কথা বলার সময় সে ধীরে ধীরে শ্বাস ছাড়ল। তুমি কি নিশ্চিত? তার চেহারার অভিব্যক্তিতে খুব সামান্যই পরিবর্তন দেখা গেল। মনে হচ্ছিল স্পেশাল অ্যাপ্লিকেশনের জন্য সে বেশ ভালোভাবেই প্রস্তুত ছিল, কিন্তু এটা যে এত তাড়াতাড়ি হবে সেটা সে আশা করেনি। ক্যাপ্টেন, তোমাকে দেখে এত নিশ্চিন্ত মনে হচ্ছে কেন? ক্লাইন নিজের হাসিটা আর লুকিয়ে না রেখেই বলল, আমি নিশ্চিত ক্যাপ্টেন। যখন তুমি পুরোপুরি একটা পোষণ আয়ত্ত করে ফেলবে, তখন তুমি খুব বিশেষ আর জাদুকরী একটা অনুভূতি টের পাবে। তোমার মনে কোনো সন্দেহই থাকবে না যে তুমি পোষণটা পুরোপুরি আয়ত্ত করে ফেলেছ। বিশেষ জাদুকরী অনুভূতি। ডান খুব নিচু স্বরে শব্দগুলো বিড়বিড় করে বলল, আর তার ভ্রু দুটো ধীরে ধীরে কুঁচকে গেল। ক্যাপ্টেন কি তাহলে পোষণ পুরোপুরি হজম না করেই দুবার অ্যাডভান্স করেছে? অবশ্য সে যদি অ্যাক্টিং মেথডের কথা না জেনে থাকে, তাহলে এটা পুরোপুরি হজম করাটা বেশ কঠিনই হওয়ার কথা। সে নিশ্চয়ই এটা ভাঙার জন্য অনেক লম্বা একটা সময় নিয়েছে আর অবচেতনভাবেই অ্যাক্টিং করে গেছে, যাতে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিটা কমানো যায়। বেচারা ক্যাপ্টেন ডটস। ক্লাইন চুপচাপ ডান স্মিথের দিকে তাকিয়ে থাকল, তবে সে আর কোনো কথা বলল না বা নতুন কিছু যোগ করল না, যাতে ডান সময় নিয়ে ভালোভাবে চিন্তা করতে পারে। প্রায় ১ মিনিট পর ডানের গভীর চোখ দুটোতে আবারও ক্লাইনের প্রতিবিম্ব ভেসে উঠল। সে মেপে মেপে শব্দগুলো উচ্চারণ করে বলল, হয়তো আরও ১ বছর অপেক্ষা করাটাই একটা ভালো উপায় হতো। ক্যাপ্টেন আসলে বোঝাতে চাইছে যে আরও ১ বছর অপেক্ষা করলে ব্যাপারটা মানুষের চোখে কম পড়বে। ম্যাডাম ডালি আমার জন্য যে উদাহরণ তৈরি করে গেছেন, তাতে ওপর মহলের লোকজন আমার দিকে খুব একটা মনোযোগ দেবে না। খুব বেশি হলে আমাকে হয়তো শুধু পর্যবেক্ষণের একটা তালিকায় রাখা হবে। ক্লাইন মনে মনে ভাবল এবং অকপটে উত্তর দিল, প্রথমে আমি আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতেই চেয়েছিলাম আমার স্পেশাল অ্যাপ্লিকেশনটা পাঠানোর জন্য, কারণ এমন অনেক কিছুই আছে যেগুলো আমার এখনও শেখা বাকি। উদাহরণ হিসেবে বলা যায়, আমার কমব্যাট আর্টস এখনও একদম শুরুর পর্যায়েই আছে। কিন্তু ক্যাপ্টেন, তোমার কি মনে হয় না যে গত ২ মাসে আমরা একটু বেশি কাকতালীয় ঘটনার মুখোমুখি হয়েছি? আমরা যখন কিডন্যাপারদের তাড়া করছিলাম, ঠিক তখনই উল্টো দিকের ঘরে আমরা অ্যান্টিগোনাস নোটবুকটার খোঁজ পেয়েছিলাম। সিল্ড আর্টফ্যাক্ট ২০৪৯ শিপমেন্ট আসতে দেরি হচ্ছিল, কিন্তু রে বিবার টিঙেন ছেড়ে যায়নি, বরং সে হারবারে বসেই শক্তিটা হজম করার চেষ্টা করছিল। আমি একটা জন্মদিনের দাওয়াতে গিয়েছিলাম আর সেখানেই হানাস ভিনসেন্টের ঘটনাটা ঘটে গেল। আমি লাইব্রেরিতে তদন্ত করতে গেলাম আর সেখানে অরোরা অর্ডারের একজন সদস্যের সাথে আমার দেখা হয়ে গেল। আমি জানি না এই কাকতালীয় ঘটনাগুলোর মানে কি, কিন্তু আমার ভেতরে একটা নিরাপত্তাহীনতা কাজ করছে। আর ঠিক এই কারণেই আমি সম্ভাব্য সেরা উপায়ে নিজেকে আরও উন্নত করতে চাই। পেছনের সেই ম্যানিপুলেটরের কথা বলার এই সুযোগটা ক্লাইন হাতছাড়া করল না। এটা এমন একটা ব্যাপার ছিল যা সে আগে থেকেই নিজের পরিকল্পনায় রেখেছিল। নিজের বিশেষত্বটা প্রকাশ না করেই সে নাইট হকদের মনে করিয়ে দিতে চেয়েছিল, যাতে তারা ভিন্ন ভিন্ন দিক থেকে আরও ক্লু খোঁজার চেষ্টা করে। সে একটু আগে যে কথাগুলো বলেছে তা থেকে অন্য নাইট হকরা শুধু এটাই ধরে নেবে যে ক্লাইনের মনটা বেশ তীক্ষ্ণ আর সে নিজের ভাবনাগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারে। ক্লাইন যখনই কিন্তু শব্দটা উচ্চারণ করল, ডানের শরীরটা সামনের দিকে ঝুঁকে এল। শেষমেশ সে তার আঙুলগুলো জড়ো করে নিজের মুখের সামনে রাখল। সে একদৃষ্টে তাকিয়ে থাকল আর একদম চুপ করে রইল। মনে হচ্ছিল ক্লাইন যে কথাগুলো বলেছে সে সেগুলো নিয়ে গভীরভাবে ভাবছে। কিছুক্ষণ পর ডান মাথা তুলল এবং বেশ নরম আর গভীর গলায় বলল, খুবই তীক্ষ্ণ পর্যবেক্ষণ। হয়তো আসলেই অন্ধকারে এমন কিছু একটা লুকিয়ে আছে। ক্লাইনকে কথা বলার কোনো সুযোগ না দিয়েই সে নির্দেশ দিল, তুমি তোমার স্পেশাল অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারো। ঠিক আছে। উত্তর দেওয়ার সময় ক্লাইনের ঠোঁটের কোণটা সামান্য একটু হেসে উঠল। সে মুখে একটা হাসি নিয়ে উঠে দাঁড়াল আর দরজার দিকে এগিয়ে গেল। ঠিক যেমনটা সে আশা করেছিল, সে একটা পরিচিত বাড়তি মন্তব্য শুনতে পেল। দাঁড়াও, ডান পেছন থেকে ডাক দিল। সে আবারও মেপে মেপে শব্দগুলো উচ্চারণ করে বলল, তোমার শব্দ নির্বাচনের দিকে একটু খেয়াল রেখো। চিন্তা করো না ক্যাপ্টেন, এই বিষয়টাকে আমি তোমার চেয়েও অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখছি। ক্লাইন হাসি মুখে মাথা নেড়ে সম্মতি জানাল। প্রথমে তার মনে হয়েছিল যে ডান হয়তো প্রস্তাব দেবে যাতে তারা হোলি ক্যাথেড্রালের ব্যাপারটা এড়িয়ে যায় আর এর বদলে গোপনে সিকোয়েন্স আর্টে উন্নীত হওয়ার চেষ্টা করে। তারপর হয়তো ৩ বছর পর তারা সাধারণ নিয়মকানুনগুলো অনুসরণ করতে পারত। তবে ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করার পর সে বুঝতে পারল যে এটা আসলে অসম্ভব। সেটা কোনো স্পেশাল অ্যাপ্লিকেশন হোক বা সাধারণ অ্যাপ্লিকেশন, যে ব্যক্তিটি অ্যাডভান্স করতে যাচ্ছে তাকে অবশ্যই হোলি ক্যাথেড্রালের তদন্তের মধ্য দিয়ে যেতে হবে। একমাত্র পার্থক্য হল একটা পদ্ধতি তুলনামূলকভাবে সহজ আর অন্যটা একটু বেশি জটিল। সে যদি গোপনে সিকোয়েন্স আর্ট হয়ে যায়, তাহলে সেটা হয়তো পুরো টিঙ্গের নাইটহক্সকেই বিপদে ফেলে দেবে। যেহেতু ক্লাইনের মিস্টিসিজম লেসনগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই সে তাড়াহুড়ো করে বেসমেন্টের দিকে গেল না, বরং ক্যাপ্টেনের অফিস থেকে বেরিয়ে সোজা পাশের কেরানির অফিসের দিকে হেঁটে গেল।
সে দেখল অফিসে একজন পুরুষ আর একজন মহিলা বসে আছে। পুরুষ লোকটার বয়স ৩০-এর কোঠায় আর মহিলাটির বয়স ২০-এর ঘরে। এরা দুজনেই এখানকার নতুন সদস্য। ক্লায়েন্টকে ভেতরে ঢুকতে দেখে তারা একটু অবাক হল। তারপর তারা হাসল আর মাথা নেড়ে তাকে অভ্যর্থনা জানাল। তারা যে বিয়েন্ডারদের সাথে কাজ করত তাদের নিয়ে তাদের মনে একটা অন্যরকম কৌতূহল আর ভয় মেশানো সম্মান কাজ করত। ক্লায়েন্ট তাদের সাথে কোনো গল্প জুড়ে দিল না, বরং একটা খালি ডেস্ক খুঁজে নিয়ে সেখানে বসে স্পেশাল অ্যাপ্লিকেশনের জন্য একটা খসড়া লিখতে শুরু করল। যেহেতু তার মাথার ভেতরে আগে থেকেই একটা খসড়া তৈরি করা ছিল, তাই তার প্রাথমিক কাজটুকু শেষ করতে মাত্র ১০ মিনিটের মতো সময় লাগল। লেখাটা কয়েকবার পড়ার পর এবং কিছু জায়গায় সংশোধন করার পর সে অ্যাকেরসন মডেল ১৩৪৬ টাইপরাইটারের সামনে বসল আর নিজের খসড়াটা একটা ডকুমেন্টে টাইপ করতে শুরু করল। কিবোর্ডের খটখট শব্দ শুনে নতুন কেরানি দুজন একে অপরের দিকে তাকাল আর প্রায় একসাথেই উঠে দাঁড়াল। তারা অফিস থেকে বেরিয়ে সোজা রিসেপশন হলের দিকে চলে গেল রোজানের সাথে গল্প করার জন্য, যাতে ক্লায়েন্ট একটু একা বসে নিজের কাজটা করতে পারে। খুবই সাবধানী আর গোপনীয়তা বজায় রাখার ব্যাপারেও তারা বেশ সচেতন। তাদের চলে যাওয়া অবয়বগুলোর দিকে আড়চোখে তাকাতে তাকাতে ক্লায়েন্ট মনে মনে তাদের প্রশংসাই করল। সে আবারও নিজের কাজের দিকে মনোযোগ দিল আর টাইপরাইটারে খটখট শব্দ তুলতে থাকল। সে যখন নিজের স্পেশাল অ্যাপ্লিকেশনটা প্রায় শেষ করে এনেছে, ঠিক তখনই লিওনার্ড মিচেল রেস্টরুম থেকে বেরিয়ে এলো। নিজের শার্টের বোতাম লাগাতে লাগাতে সে এদিক ওদিক তাকাল। তার উস্কো খুস্কো চুলের মাঝে যেন এক উদ্দাম সৌন্দর্য লুকিয়েছিল। তুমি এই কিসের রিপোর্ট লিখছ? কেরানির অফিসে এদিক ওদিক চোখ বোলাতে বোলাতে লিওনার্ড জিজ্ঞেস করল। দরজার ফ্রেমে হেলান দিয়ে ডান পায়ের আঙুলের ওপর ভর করে নিজের ভারসাম্য ধরে রেখে আর ২ হাত পকেটে ঢুকিয়ে সে দাঁড়িয়েছিল। তার সবুজ চোখ দুটো বেশ আগ্রহ নিয়েই ক্লায়েন্টকে পরখ করছিল। ক্লায়েন্ট শেষ শব্দটা আর শেষ জ্যোতিচিহ্নটা টাইপ করল। তারপর সে মাথা ঘুরিয়ে একটু হাসল। স্পেশাল অ্যাপ্লিকেশন, স্পেশাল অ্যাপ্লিকেশন। লিওনার্ড বেশ অবাক হয়েই জিজ্ঞেস করল। ক্লায়েন্ট কাগজটা হাতে তুলে নিল আর খুব দ্রুত একবার চোখ বুলিয়ে নিল। সে খুব স্বাভাবিকভাবেই ব্যাখ্যা করল, সিকোয়েন্স আর্টে উন্নীত হওয়ার জন্য একটা স্পেশাল অ্যাপ্লিকেশন। খক খক খক। লিওনার্ড হঠাৎ করেই খুব জোরে জোরে কাশতে শুরু করল। একটু শান্ত হয়ে সে জিজ্ঞেস করল, তুমি এর মধ্যেই পোষণটা হজম করে ফেলেছ? হজম? ভাই, তুমি তো দেখছি বেশ ভালোই জানো। ক্লায়েন্ট নিজের স্পেশাল অ্যাপ্লিকেশনটা হাতে ধরে লিওনার্ডের সামনে এসে দাঁড়াল। সে একটা ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ। তারপর সে লিওনার্ডের চোখের দিকে তাকাল আর একটু হেসে খুব নরম গলায় যোগ করল, আমার মনে আছে একবার কেউ একজন আমাকে বলেছিল যে এমন কিছু মানুষ আছে যারা একটু বিশেষ ধরনের হয়, যারা এমন কিছু করতে পারে যা অন্যেরা পারে না। যেমন আমি, যেমন তুমি। লিওনার্ড হঠাৎ করেই যেন বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না। সে শুধু নিজের দাঁড়ানোর ভঙ্গিটা একটু বদলাল আর পকেট থেকে হাত দুটো বের করে নিজের বুকের ওপর আড়াআড়িভাবে রাখল। সে মুখ খুলল আর শেষমেশ নিজের কথাগুলো গুছিয়ে নিল। বেশ নিচু গলায় সে জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় না যে এটা একটু বেশিই ঝুঁকিপূর্ণ? যেহেতু সে পোষণ হজম করার ব্যাপারটা আগে থেকেই জানে, তাই সে নিশ্চয়ই বুঝতে পারছে যে আমার এই অ্যাডভান্সমেন্টের ফলে নিয়ন্ত্রণ হারানোর কোনো ঝুঁকি নেই। সে কি চার্চের ওপর মহলের লোকজনের মনোযোগের কথা বলতে চাইছে? ক্লায়েন্ট এসব ভাবতে ভাবতেই বুঝিয়ে বলল, লিওনার্ড, তোমার কি আমাদের একসাথে করা প্রথম কাজটার কথা মনে আছে? আমরা শুধু কিডন্যাপারদের ট্র্যাক করছিলাম, কিন্তু আমরা বুঝতে পারলাম যে উল্টো দিকের ঘরটাতে অ্যান্টিগোনাস পরিবারের সেই নোটবুকটার ব্যাপারে কিছু ক্লু আছে। সে ডানের কাছে যে কথাগুলো বলেছিল সেগুলোই সে আরেকবার তার সামনে তুলে ধরল। লিওনার্ডের চেহারার অভিব্যক্তিটা বেশ গম্ভীর হয়ে গেল আর সে ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানাল। সে নিজের মনেই বিড়বিড় করে বলল, হয়তো আমাকে একটু তাড়াহুড়ো করতে হবে। কথা শেষ করেই সে হঠাৎ ক্লায়েন্টের দিকে তাকাল আর একটা উজ্জ্বল হাসি দিয়ে বলল, তুমি কি তোমার অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবে না? খুব দ্রুত একটা পোষণ আয়ত্ত করার আর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিটা এড়িয়ে চলার অভিজ্ঞতা। এই লোকটা সত্যিই খুব তাড়াতাড়ি একটা মুখোশ পরে ফেলতে পারে। ক্লায়েন্ট হাসল আর উত্তর দিল, আমি তো আনন্দের সাথেই রাজি। সে পরিকল্পনা করছিল যে আজ এই সুযোগটা কাজে লাগিয়ে সে তার নাইটহক্স দলের সঙ্গীদের মনে করিয়ে দেবে যে কিভাবে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিটা কমানো যায়। অবশ্যই নিজের ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখার জন্য সে ডান স্মিথকে যেমন সোজা সাপটাভাবে বলেছিল, এদের কাছে সেভাবে বলতে পারবে না। খুব বেশি হলে সে এই ধারণাটার একটু অস্পষ্ট একটা বর্ণনা দিতে পারবে, যাতে করে ওপর মহল থেকে পাঠানো কোনো লোক এটা শুনে সতর্ক না হয়ে যায়। তাহলে চলো এখনই ব্যাপারটা সেরে ফেলি। লিওনার্ড একটু অধৈর্য হয়েই ক্লায়েন্টকে টেনে নাইটহকদের রিক্রিয়েশন রুমের দিকে নিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে রয়্যাল রিডিন ছাড়া যে কিনা চাইনিজ গেটের নিজের ডিউটি পালন করছিল, ফ্রাই, কেনলি হোয়াইট আর শিকা ট্রন সেখানে বসে কার্ড খেলছিল। সবাই একটু শোনো, সবাই।
লিওনার্ড অর্ধেক খোলা দরজাটায় টোকা দিল আর এমনভাবে কথা বলতে শুরু করল যেন সে কোনো কবিতা আবৃত্তি করছে। আমার পাশে দাঁড়িয়ে থাকা এই মানুষটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, মিস্টার ক্লাইন মোরেত্তি, যে কিনা মাত্র ১.৫ মাসের মাথাতেই নিজের পোষণটা পুরোপুরি আয়ত্ত করে ফেলেছে। এই লোকটা এত বেশি নাটকীয়তা করতে পারে। ক্লাইন হঠাৎ করেই বেশ অস্বস্তি বোধ করল। কি বললে? এমনকি সিকা ট্রন, সেই লেখিকা যার কোনো নামডাক নেই আর যার বই বলতে গেলে বিক্রিই হয় না, সেও তার মাথাটা একদিকে কাত করল যেন সে নিজের শোনার ক্ষমতাটা একটু পরীক্ষা করে দেখছে। লিওনার্ড, মজা করো না। তুমি সবসময় সব ব্যাপারেই একটু বেশি বাড়িয়ে বলো। কেনলি বেশ অসহায় ভঙ্গিতে নিজের কার্ডগুলো ঢেকে রাখল। ফ্রাই নিজের কার্ডগুলো ধরে রেখে ক্লাইনের দিকে তাকাল। সে কিছুক্ষণ চুপ করে থাকল আর তারপর বলল, তুমি কি নিশ্চিত যে তুমি আসলেই পোষণটা পুরোপুরি আয়ত্ত করে ফেলেছ? ক্লাইন তার দুশ্চিন্তাটা টের পাচ্ছিল আর তাই বেশ আত্মবিশ্বাসের সাথেই মাথা নেড়ে সম্মতি জানাল। এর খুব স্পষ্ট একটা ইঙ্গিত ছিল। কি? সত্যি? কেনলি একটু দেরিতেই বেশ জোরে চিৎকার করে উঠল আর নিজের জায়গা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। লিওনার্ড একটু হেসে ক্লাইনের হাতে থাকা কাগজটার দিকে ইশারা করে বলল, এইটা হলো সেই স্পেশাল অ্যাপ্লিকেশন যেটা ও জমা দিতে যাচ্ছে। সিকোয়েন্স ৮-এ উন্নীত হওয়ার জন্য সেই স্পেশাল অ্যাপ্লিকেশন। তুমি এটা কিভাবে করলে? সিকাট্রনের মনে অনেক অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু একটা লম্বা শ্বাস নিয়ে সে শুধু সেই প্রশ্নটাই জিজ্ঞেস করল যেটা নিয়ে তার সবচেয়ে বেশি মাথা ব্যথা ছিল। সে সাধারণত খুব শান্ত আর মার্জিত স্বভাবের, কিন্তু এখন তার চোখে এমন একটা জ্বলন্ত আবেগ দেখা যাচ্ছিল যা কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। ক্লাইন একটা চেয়ার খুঁজে নিয়ে সেখানে বসল। সে গলার স্বরটা একটু নামিয়ে উত্তর দিল, আমি মিস্ট্রি প্রায়ারদের সেই প্রবাদটা থেকে অনুপ্রেরণা পেয়েছিলাম। যা ইচ্ছে তাই করো, কিন্তু কারো কোনো ক্ষতি করো না। লিওনার্ড তার কথার সাথে যোগ করল, আমাদের গোপন তথ্য অনুযায়ী এই প্রবাদটা মেনে চললে মিস্ট্রি প্রায়ারদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিটা বেশ কমে যায়। ওল্ড নীলের কাছ থেকে সে যা শিখেছিল ক্লাইন সেটাই সবাইকে বুঝিয়ে বলল। এরপর ম্যাডাম ডালির উদাহরণটা আমাকে পুরো প্রক্রিয়াটা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছিল। স্পিরিট মিডিয়াম ডালি? কেনলি একটা নিশ্চিন্ত উত্তরের আশায় পাল্টা প্রশ্ন করল। ম্যাডাম ডালি এর আগেও একটা স্পেশাল অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন। কর্পস কালেক্টর থেকে একজন স্পিরিট মিডিয়াম হতে তার মাত্র ২ বছর সময় লেগেছিল। তিনি একবার ওল্ড নীলকে বলেছিলেন যে তিনি সত্যিকারের একজন স্পিরিট মিডিয়াম হতে চান। ক্লাইন বিস্তারিতভাবে বুঝিয়ে বলল, ডিভিনেশন ক্লাবে আমি যে অভিজ্ঞতাগুলো পেয়েছি আর তার সাথে আমি যে মতামতগুলো পেয়েছি সেগুলো থেকে আমি ধীরে ধীরে আমার সিয়ার নীতিগুলোর একটা উপসংহার টানতে পেরেছি। তারপর আমি সেটা খুব কঠোরভাবে মেনে চলেছি আর সত্যিকারের একজন সিয়ার হওয়ার চেষ্টা করেছি। যখন আমি এমনটা করলাম তখন আমি বুঝতে পারলাম যে আমার পোষণ আয়ত্ত করার গতিটা অনেক বেড়ে গেছে। ক্লাইনের এই বর্ণনা শোনার পর ফ্রাই, শিকা আর বাকি সবাই বেশ গভীর চিন্তায় ডুবে গেল। এমনকি লিওনার্ডও এমন ভান করল যেন সেও গভীর চিন্তায় মগ্ন আছে। আমি এখন আমার স্পেশাল অ্যাপ্লিকেশনটা জমা দিতে যাচ্ছি। ক্লাইন তার হাতে থাকা কাগজটা একটু নাড়াল। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একান্তে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, ফ্রাই মাথা নেড়ে বেশ নিরুত্তাপ গলায় উত্তর দিল। ক্লাইন রিক্রিয়েশন রুম থেকে বেরিয়ে এসে ক্যাপ্টেনের অফিসের দরজায় আবারও টোকা দিল। সে ডানের ঠিক উল্টো দিকের চেয়ারটাতে বসল, তারপর একটা কলম আর কালির প্যাড হাতে নিল। সে সই করল আর নিজের আঙুলের ছাপ দিয়ে দিল। ক্যাপ্টেন, এই হলো আমার স্পেশাল অ্যাপ্লিকেশন। এরপর সে ২ হাতে কাগজটা ধরে ডানের দিকে বাড়িয়ে দিল। ডান খুব মনোযোগ দিয়ে কাগজটা পড়ে দেখল আর তারপর অ্যাপ্লিকেশনটা নিচে নামিয়ে রাখল। আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা হোলি ক্যাথেড্রালে জমা দিয়ে দেব। তোমাকে পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, হয়তো আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে। ঠিক আছে। ক্লাইন একটা গভীর শ্বাস নিল আর বেশ গম্ভীরভাবেই মাথা নেড়ে সম্মতি জানাল। সে উঠে দাঁড়াল, ক্যাপ্টেনের অফিস থেকে বেরিয়ে এলো আর নিজের পেছনের দরজাটা বন্ধ করে দিল। এই পুরো সময়টায় সে যে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে এসেছে সেটা নিয়েই চিন্তা করছিল। হঠাৎ করেই তার মাথায় একটা ভাবনার উদয় হল, কে জানে এই পরীক্ষাটা ঠিক কী ধরনের হবে।